আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনে সরাসরি একটা কোষ ভাগ হয়ে ২ টা কোষে পরিণত হয়। এজন্য এটাকে বলা হয় বাইনারি ফিশন। আর যেহেতু সরাসরি একটা কোষ ২ টা কোষে বিভক্ত হয়, এইজন্য এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। শিক্ষার্থীরা, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়? কারণ এখানে সরাসরি একটা কোষ ভাগ হয়ে ২ টা কোষে পরিণত হয়। যেহেতু এখান থেকে একটা থেকে ২ টায় ভাগ হচ্ছে, সেহেতু এটাকে বাইনারি ফিশনও বলা হয়। এরপর দেখো, এখন অ্যামাইটোসিস কোষ বিভাজন যে কোন ধাপে হয়, এখন আমরা সেইটা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের জন্য প্রথমে কোষটি পরিপক্ক হয়। এরপর যখন পরিপক্ক হয়ে যাবে, তারপর যেটা হয়, নিউক্লিয়াসের ভিতরের ক্রোমোজোমের প্রতিলিপন হয়। এখন এই প্রতিলিপন মানে কি? প্রতিলিপন মানে সোজা কথায় দ্বিগুণ হওয়া, অথবা তোমরা এটা বলতে পারো ফটোকপি হওয়া। যেমন ফটোকপি মেশিনে তুমি যদি একটা ফটো দাও, তোমার সেই ফটোকপি মেশিন একবারে ঠিক অনুরূপ আরেকটা ফটো তৈরি করে দিবে। ঠিক একইভাবে এখানে প্রত আর তোমার যে ফটোটা তৈরি করে দিচ্ছে, মানে একটা ফটো তুমি ফটোকপি মেশিনে দিচ্ছ এবং ফটোকপি মেশিন তোমাকে আরেকটা দিচ্ছে। আর যেই জিনিসটা দিবে ফটোকপি মেশিন, ওটাকে তুমি প্রতিলিপি বলো। ঠিক একইভাবে ক্রোমোজোমকে যখন ফটোকপি করা হয়, তখন সেটাকে প্রতিলিপন বলা হয়। সোজা কথায় এখানে প্রতিলিপন মানে দ্বিগুণ হয়। আ এরপর হচ্ছে নিউক্লিয়াসের আকৃতি ডাম্বেলের মতো হয়। এখন দেখো, নিউক্লিয়াসটি আকৃতি ডাম্বেলের মতো হয়। ডাম্বেল বলতে এটাকে বোঝায় যেটা দিয়ে ব্যায়াম করা হয়। এরপর দেখো, মাঝ বরাবর থেকে সংকোচন শুরু হয়। শিক্ষার্থীরা, যখন নিউক্লিয়াসটি ডাম্বেলের মতো হবে, তখন এই যে দেখছো ডাম্বেলের মাঝখানটা কিছুটা সরু থাকে না, এইখান বরাবর সংকোচন শুরু হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যেটি তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছি, যে ক্রোমোজোম কিন্তু এটা এই পুরোটা যদি একটা কোষ হয়, কোষের এই যে মাঝখানের যে সাদা কালারের অংশ, এটা কিন্তু নিউক্লিয়াস। ক্রোমোজোম কিন্তু এই নিউক্লিয়াসের ভিতরেই থাকে। এই যে দেখছো, এই যে এক্স টাইপের কিছু দেখতে পাচ্ছ না, এগুলোই হচ্ছে ক্রোমোজোম। আর এই যে পিঙ্ক কালারের যেটা, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে বোঝানো হয়েছে এইভাবে। এরপর দেখো, নিউক্লিয়াসটি বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এই জিনিসটাকে আমি আরেকটু সুন্দর করে দেখাই। তো দেখো, ১ নম্বরে দেখানো হয়েছে যে, শিক্ষার্থীরা এখানে একটু দেখানো ভুল হয়েছে। তোমাদের বইতে আসলে এইভাবে একটা কালো দাগ দিয়ে এটাকে নিউক্লিয়াস বলছে, এটা আসলে ভুল। এটা আসলে একটা কোষের ছবি। শিক্ষার্থীরা, এই পুরাটা একটা কোষের ছবি, এবং এই যে এই মাঝখানের যে অংশটা, আমার এই যে লাল কালারের এই পয়েন্টারটা যেখানে আছে, এটা হচ্ছে এর নিউক্লিয়াস। এবং এই যে পিঙ্ক কালারের যে অংশ, এটা হচ্ছে সাইটোপ্লাজম। আর এই পুরোটা মিলে একটা কোষ। তোমরা এইটার সাথে মিলাও। শিক্ষার্থীরা, তোমরা এইটার সাথে মিলাও। এইটাও কিন্তু তোমাদের বইতে আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর দেখো, প্রথমে কি বলছে, যে নিউক্লিয়াসের ভিতরের ক্রোমোজোমের প্রতিলিপন হয়। শিক্ষার্থীরা, তোমরা আগের ক্লাস করলে অবশ্যই বুঝতে পারবা যে এখানে তো ক্রোমোজোমের প্রতিলিপন বলছে, এখানে কেন ডিএনএ প্রতিলিপন বলছে? শিক্ষার্থীরা, এই ক্রোমোজোমের ভিতরেই কিন্তু ডিএনএ থাকে। মানে ডিএনএ কে পেঁচাইতে একসময় ক্রোমোজোম পাওয়া যায়। ডিএনএ পেঁচালেই কি পাওয়া যায়? ক্রোমোজোম পাওয়া যায়। আর এই ক্রোমোজোমের ভিতরেই ডিএনএ আছে। এইজন্য এখানে ডিরেক্টলি ডিএনএ প্রতিলিপন বলছে। আর ডিএনএ কোথায় থাকে? ডিএনএ বা ক্রোমোজোম কিন্তু এই নিউক্লিয়াসের ভিতরেই থাকে। এইজন্য এখানে ২ টা নিউক্লিয়াস দেখাইছে। শিক্ষার্থীরা, বুঝতে পারছো? এখানে ২ টা, এই যে এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। এটা কিন্তু ২ টা আলাদা না। যেহেতু প্রতিলিপন মানে ফটোকপি করা, সেহেতু এখানে ২ টা দেখানো হয়েছে। আর তোমরা বলবা এই ডিএনএ মানে আসলে কি? তো ডিএনএ হচ্ছে একটি অণু, যা কোনো জীবের বিকাশ, বাঁচতে এবং পুনরুৎপাদন করার প্রয়োজনীয় নির্দেশাবলী ধারণ করে। এই নির্দেশাবলী প্রতিটি সেল অথবা কোষের ভিতর পাওয়া যায়, এবং এর মাধ্যমে পিতামাতার কিছু বৈশিষ্ট্য তাদের বাচ্চাদের কাছে দেওয়া হয়। এটা আসলে এক ধরনের মেমোরির মতো। ধরো তোমার হাত কেটে গেছে, এখন তোমার হাত কিছুদিন পর কিন্তু ঠিক হয়ে যায়। এখন তোমার হাতের যেখানের কোষ কেটে গেছে, সেখানের কোষ কিভাবে টের পালো যে আমার এখানে তো কেটে গেছে, তো এখন আমার ঠিক হইতে হবে? এটা আসলে ওই কোষের ভিতরে, তোমার ওই কোষের ভিতরে ইনস্ট্রাকশন দেয়া থাকে। যদি তোমার এখানে কেটে যায়, তাহলে তোমার ঠিক হইতে হবে। এই ইনস্ট্রাকশনটা কোথায় দেয়? এই যে একটা তথ্য তোমার কোষকে দিয়ে রাখছে যে যদি কেটে যায় তাহলেই ঠিক হতে হবে। এটা আসলে ওই কোষের ভিতরে যে আ ডিএনএ আছে, এই ডিএনএ এর মাঝখানে দেয়া থাকে। এই ডিএনএ এক ধরনের মেমোরির মতো। এই ডিএনএ জিনিসটা এই সকল তথ্য সেভ করে রাখে যে তার কোন সময় কি করতে হবে। বুঝতে পারছো? ডিএনএ কি করে? ডিএনএ হচ্ছে এই ধরনের তথ্য বা বৈশিষ্ট্য সেভ করে রাখে। এরপর দেখো, এরপর বলছে নিউক্লিয়াসের আকৃতি ডাম্বেলের মতো হয়। শিক্ষার্থীরা, এই ধাপকেই তোমরা ডাম্বেলের মতো করে কল্পনা করতে পারো। এরপর দেখো,
মাঝ বরাবর থেকে সংকোচন শুরু হয়, এরপর নিউক্লিয়াসটি বিচ্ছিন্ন হয়ে দুটি আপত্ত নিউক্লিয়াসে পরিণত হয়। শিক্ষার্থীরা, এখানে স্টেপগুলো অত সুন্দরভাবে দেখা না গেলেও স্টেপগুলো এভাবেই হয়, বাট তোমাদের বইতে শর্ট করে দেওয়া আছে, বাট তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই শিখবো। তো দেখো, এইখানে হচ্ছে ডাম্বেলের মতো হয়েছে, ডাম্বেলের মতো হওয়ার পর এই দুইটা নিউক্লিয়াস এখানে ডাম্বেলের মতো হচ্ছে, এখানে দুইটা নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে। আর যখন দুইটা নিউক্লিয়াস আলাদা হয় তখন এই যে পিঙ্ক কালারের যে অংশ, এটা তো নিউক্লিয়াস, এটা আর এটা তো নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে। এখনো কিন্তু এই যে বাইরে যে সাইটোপ্লাজম রয়েছে পিঙ্ক কালারের অংশ, এটা কিন্তু আলাদা হয় না, এটা হচ্ছে আলাদা হওয়া শুরু হয়েছে। এখন এই ধাপে হচ্ছে কি, এই ধাপে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজিত হবে। এই ধাপে যখন আসছে তখন অলরেডি এর নিউক্লিয়াস দুইটা আলাদা হয়ে গেছে। এই ধাপে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজিত হবে। এরপরে দুইটা আপত্য কোষ, আপত্য কোষ মানে বাচ্চা কোষ বা নতুন কোষ। এই ধাপে সাইটোপ্লাজম এই বরাবর ভাগ হয়ে দুইটা নতুন কোষে রূপান্তর হয়েছে। তো দেখছো, নিউক্লিয়াসটির সাথে সাইটোপ্লাজমও দুই ভাগে বিভক্ত হবে। এরপর দেখো তোমাদের বইতে কি লেখা আছে, আমরা একটু সেটা পড়বো। সেটা হচ্ছে এককোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এই প্রক্রিয়াটি অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন নামে পরিচিত। সেক্ষেত্রে অ্যামাইটোসিসের আরেকটা নাম হচ্ছে বাইনারি ফিশন। আর এটা কারা করে? এটা হচ্ছে এককোষী আদিকোষী জীবগুলো। সেক্ষেত্রে এটা মনে রাখবা, এককোষী আদিকোষী জীবগুলো এটা করে থাকে। এরপর দেখো, অ্যামিবা, ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈবাল জাতীয় আদিকোষী জীবে এ ধরনের বিভাজন দেখা যায়। এখানে যেহেতু তিনটা উদাহরণ আছে, তিনটা না তিনটা, অ্যামিবা, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল, তিনটা। এরপর দেখো, এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাজনের জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না এবং এই পদ্ধতিতে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এরপর দেখো, অ্যামাইটোসিস ধরনের কোষ বিভাজনে কোষটি পরিপক্ক হয়ে প্রথমে নিউক্লিয়াসের ভিতরের ডিএনএর প্রতিলিপন হয়। সেক্ষেত্রে এটা আসলে এই স্টেপটা, এটা আসলে কোন স্টেপ? এটা আসলে এই স্টেপটা। এরপর দেখো, কোষের নিউক্লিয়াসটির আকৃতি পরিবর্তন হয়ে ডাম্বেলের মতো আকৃতি ধারণ করে। এরপর প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়। সংকোচনের শেষে মাতৃকোষের মূল দীর্ঘাকৃতির নিউক্লিয়াসটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এরপর এই প্রক্রিয়ায় বিভাজিত দুটি নিউক্লিয়াসের ডিএনএ সুনির্দিষ্ট এবং সমানভাবে বিভক্ত হওয়া পুরোপুরি নিশ্চিত নয়, কাজেই দুটি ভিন্ন হতে পারে। মানে এখান থেকে ধরো, এখানে যে কোষের ভিতরে যে ডিএনএ ছিল সেই ডিএনএটা ধরো এখানে দুই ভাগ হলো। এরপর হবে কি, এরপর নিউক্লিয়াসটা তো বিভক্ত হবে। এখন ডিএনএ ধরো 10টা ছিল, 20টা হইল দ্বিগুণ হয়ে। কিন্তু এটার কোনো নিশ্চয়তা নেই যে প্রত্যেক এটাও 10টা যাবে, এটাও 10টা যাবে। হইতে পারে কি এখানে 12টা গেছে, এখানে 8টা গেছে। এটার কোনো গ্যারান্টি নাই। হইতেও পারে, মানে আধা আধি হইতেও পারে, আবার নাও হইতে পারে। এরপর কি দেখো কি বলছে, নিউক্লিয়াসের সঙ্গে সাইটোপ্লাজম ও মাঝ বরাবর সংকুচিত হতে হতে বিচ্ছিন্ন হয়ে দুটি কোষে পরিণত হয়। যখন সাইটোপ্লাজমও বিচ্ছিন্ন হয়ে যাবে তখন এটা আসলে দুইটি কোষ হয়ে যাবে যারা পরস্পর আলাদা। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। সেক্ষেত্রে প্রত্যক্ষ কেন? কারণ এরা সরাসরি বিভক্ত হয়ে যায়। আরেকটা জিনিস দেখো, এখানে যেহেতু ক্রোমোজোমের প্রতিলিপন লিখছে, সেক্ষেত্রে এখানে তোমরা ডিএনএ এর প্রতিলিপন লিখে নিও। সেক্ষেত্রে আমি আবার বলছি, এখানে এই ক্রোমোজোমের জায়গায় তোমরা ডিএনএ এর প্রতিলিপন লিখে নিবা। দেখো এখানেও ডিএনএ আছে। আসলে এই ডিএনএ পেঁচিয়েই তো ক্রোমোজোম হয়, সেই জন্য আসলে আমি এখানে ক্রোমোজোম লিখছিলাম। তোমরা আসলে এখানে ডিএনএ লিখে নিও। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।